দৈনিক কক্সবাজার বার্তার প্রযোজনায় তরুণদের আগামীর ভাবনা শীর্ষক অনুষ্ঠান জানতে চাই জানাতে চাই অনুষ্ঠানটি যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি ইরফানুল হাসান। প্রিয় দর্শক, প্রতিবারের মতোই কিছু স্বপ্নবাজ মানুষ নিয়ে আমরা আমাদের প্রোগ্রামে হাজির হই। আমাদের প্রোগ্রামে প্রতিবারের মতো এবারে দুজন কক্সবাজারের নামকরা সাংবাদিক রয়েছেন। স্ক্রিনে অলরেডি আপনারা তাদেরকে দেখতে পাচ্ছেন। নতুন করে তাদেরকে আর পরিচয় দেওয়ার দরকার আছে বলে আমি মনে করছি না। প্রিয় দর্শক, আপনাদের কোনো জিজ্ঞাসা কিংবা পরামর্শ চাইলে আপনারা করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আমরা চেষ্টা করব সরাসরি আমাদের অতিথিদের কাছ থেকে আপনাদের জিজ্ঞাসা কিংবা পরামর্শগুলো নেওয়ার জন্য। প্রথমে আমি আজকের অনুষ্ঠানে স্বাগত জানাতে চাই কক্সবাজারের অন্যতম নামকরা একজন সাংবাদিক জনাব ইমরুল কায়েসকে। ইমরুল কায়েস, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ ইরফান আপনাকে। শোয়েব ভাই, বরাবরের মতো আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আমার অনেক প্রিয় ইরফান ভাইকে এবং সাথে আমার বড় ভাই ইমরুল কায়েসকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা প্রতিবারে আমাদের অনুষ্ঠানে আলোচনা করি তরুণদের কেরিয়ার গড়ার বিষয় নিয়ে। সুতরাং আজকেও আমাদের মূল আলোচনার বিষয় থাকবে একজন ভালো মানের সাংবাদিক হওয়ার জন্য তরুণরা চাইলে কি কি পদক্ষেপগুলো নিতে পারে, সেই বিষয়গুলো আজকে আমরা আমাদের দুজন অতিথির কাছ থেকে জানবো। সর্বশেষ আমাদের একটি মজার অনুষ্ঠান থাকে, আপনারা প্রত্যেকে জানেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা কুইক 10 নামে 10টি প্রশ্ন করে থাকি। এই 10টি প্রশ্ন আপনারা যারা শেষ পর্যন্ত দেখতে চান আপনারা আমাদের সাথেই থাকবেন আশা করছি। প্রথমে আমি একটু যেতে চাই জনাব ইমরুল কায়েসের কাছে। ইমরুল কায়েস, আমরা জানি আপনি কক্সবাজারের বিভিন্ন পত্রিকা থেকে শুরু করে জাতীয় অনেক টিভি চ্যানেলে কাজ করেছেন। সুতরাং আজকে অনুষ্ঠানের শুরুতেই প্রথমে আপনার কাছে যে বিষয়টি আমি জানতে চাইবো সেটি হচ্ছে, একজন তরুণের আকাঙ্ক্ষার একটি ইচ্ছে থাকে, সেটি হচ্ছে সে চায় সে ক্যারিয়ার গঠনের শুরু থেকে টিভি সাংবাদিকতা করবে কিংবা টিভির পর্দায় সাংবাদিক হিসাবে ক্যারিয়ার শুরু করবে। সেক্ষেত্রে আপনি যেহেতু দীর্ঘদিন ধরে টিভি সাংবাদিকতায় ছিলেন, আপনার কাছে জানার বিষয় হলো একজন তরুণ যদি টিভি মিডিয়াতে সাংবাদিকতা শুরু করতে চায় সেক্ষেত্রে কোন কোন যোগ্যতাগুলো তার থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন আপনার অভিজ্ঞতা থেকে? জি জানাবেন। ধন্যবাদ ইরফান। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। পাশাপাশি আপনাদের যে দর্শক আছে দৈনিক কক্সবাজার বার্তা এবং কক্সবাজার প্রেজেন্টার ইনস্টিটিউশনের যে দর্শকরা আছেন এবং যারা আয়োজন করছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে গত প্রায় 1 দশক ধরে সাংবাদিকতা, বিশেষ করে টেলিভিশন সাংবাদিকতাটা বাংলাদেশে একটা নতুন মাত্রার সৃষ্টি হয়েছে এবং এখানে আগের যে সাংবাদিকতা এবং এখনকার সাংবাদিকতার অনেক পার্থক্য চলে এসছে। এখন নতুন করে মানুষ সাংবাদিকতা পেশাটাকে একটি ভালো পেশা হিসেবে গ্রহণ করছে। সেই হিসেবে এবং দেশে যেহেতু অনেকগুলো টেলিভিশন চ্যানেল এবং নিউজ চ্যানেল চালু হয়েছে, সেই জন্য সাংবাদিকতার চাহিদাটাও অনেক বেড়ে গেছে। সেই হিসেবে কিন্তু অনেকেই এই পেশাটিকে বেছে নিচ্ছে এবং এই পেশাটিকে তারা আসার চেষ্টা করছে। তো একজন সাংবাদিকতার অনেকেই চায় যে কি মানে টেলিভিশন সাংবাদিক হতে বা পর্দার সামনে এসে তারা কাজ করতে চায়। তবে হুট করে টেলিভিশন সাংবাদিকতা আসাটা আসলে খুব দুষ্কর ব্যাপার এবং টেলিভিশন সাংবাদিকতায় যদি আপনি হুট করে আসতে চান তাহলে আপনি এখানে টিকে থাকাটাও আপনার জন্য অনেক কষ্টসাধ্য ব্যাপার। কারণ টেলিভিশন সাংবাদিকতায় অনেক কিছু চ্যালেঞ্জ আছে, কারণ এখানে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে সংবাদ খুব দ্রুত সময়ে পৌঁছে দিতে হয় এবং এখানে একটি প্রতিযোগিতাও আছে। কারণ আপনি একটি সংবাদ যদি আপনি পিছিয়ে পড়েন হয়তো আপনার চ্যানেল পিছিয়ে পড়বে, সেজন্য আপনার অনেক বেশি মানে সজাগ থাকতে হয় যাতে কোনো সংবাদ মিস না হয়। তো আমার ক্ষেত্রে আমি যেটি বলবো যে কি টেলিভিশন সাংবাদিকতা করতে গেলে যে জিনিসটি সবচেয়ে বেশি আগে দরকার সেটি হলো যে কি আপনার সোর্সিং। আপনার সোর্স যদি ভালো না থাকে এবং আপনার যদি নেটওয়ার্কিং ভালো না থাকে তাহলে টেলিভিশন সাংবাদিকতায় আপনি পিছিয়ে পড়তে পারেন। কারণ একটি অনলাইন বা একটি পত্রিকার মধ্যে আপনি 1 ঘন্টা পরে বা 2 ঘন্টা পরে বা পত্রিকার ক্ষেত্রে বিকেলবেলা সংবাদ দিলে তা পরের দিন প্রকাশ হবে, কিন্তু টেলিভিশনের যে বিষয়টি সেটি হলো যে কি আপনার থেকে ইনস্ট্যান্ট ঘটনা। এখন একটি ঘটনা চকরিয়াতে ঘটলো সেটি আপনার সাথে সাথে জানাতে হবে, বা একটি সেন্ট মার্টিনে ঘটলো এই ঘটনাটি আপনার সাথে সাথে জানাতে হবে। সুতরাং এইসব এরিয়াতে আপনার যদি নেটওয়ার্কিং বা সোর্সিং স্ট্রং না হয়
এবং নেটওয়ার্কিং যদি আপনি সোর্সিং স্ট্রং না করে যদি টেলিভিশন সাংবাদিকতায় আসতে চান, তাহলে আপনি বেশি দূর যেতে পারবেন না, কারণ আপনি বারবার পিছিয়ে পড়বেন। সেক্ষেত্রে আমার পরামর্শ হবে যে কি, যেহেতু আমি ব্যক্তিগতভাবে প্রথমে পত্রিকায় কাজ করেছি, তারপর আমি অনলাইনে কাজ করেছি, আমাদের নিজস্ব বা পারিবারিক কিছু অনলাইন এবং পত্রিকা আছে। সেই ক্ষেত্রে আমার সোর্সিংটা অনেক বেশি স্ট্রং ছিল, যার কারণে আমার টেলিভিশন সাংবাদিকতায় এসে আমি তেমন ব্যাক পেতে হয়নি। আমার প্রত্যেকটা সহকর্মী আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছে এবং ব্যক্তিগত যোগাযোগটা আমি বাড়িয়ে দিয়েছিলাম প্রত্যেকটা জায়গায়, যার কারণে সোর্সিংটা সৃষ্টি করার ফলে কিন্তু আমি এই টেলিভিশন সাংবাদিকতায় এসে মোটামুটি একটা নিজে সোর্সিং এর যে বিষয়টি আপনি বলছেন সেটি হচ্ছে একটি ভালো নেটওয়ার্কিং স্কিল থাকতে হবে এবং প্রত্যেক জায়গায় তার একজন কি বলে বিশ্বস্ত নেটওয়ার্ক সে বিল্ড আপ করবে, এই বিষয়টি অবশ্যই অবশ্যই সেই বিষয়টি বলতে চাচ্ছি। আমি একবার একটি সাম্প্রতিক আপনাদের একটি উদাহরণ দিতে চাই। এই আমি বাংলাদেশের সবচেয়ে বড় যে ঘটনা, সিনহার যে নিউজ, সিনহা মারা গিয়েছে 31 তারিখ রাতে, ঠিক আছে? 30 তারিখ কোরবানির দিন সকাল 9টা বাজে সর্বপ্রথম বাংলাদেশ এবং পৃথিবীর যে কোনো মিডিয়াতে আমি সেই নিউজটি ব্রেক করেছি। আমার আগে সেই নিউজটি কেউ প্রচার করতে পারেনি বা প্রচার করার মতো তারা খবরটি পায়নি। আমি যে ঈদের দিন ঈদের নামাজ পড়ে বের হয়ে কবর জিয়ারত করতে যাব, ঠিক এই সময় আমার কাছে একটি মেসেজ আসে যে কি এই ধরনের একজন সেনা পোশাক পরিহিত একজন ব্যক্তির মরদেহ কক্সবাজার মর্গের মধ্যে আছে। সেই খবরটি পাওয়ার সাথে সাথেই কিন্তু আমি বিভিন্ন সোর্সের মাধ্যমে জানার চেষ্টা করি যে কি আসলে কি কার মরদেহ, কারণ সেনাবাহিনীর পোশাক যেহেতু বলছে, আসলে অনেক বড় একটি ভূমিকা ছিল, অনেক বড় ভূমিকা। এবং সাথে সাথে আমি হাসপাতালে আমার যে সোর্স আছে বা আমাদের যাদের সাথে পরিচয় আছে তাদের সাথে যোগাযোগ করলাম। তারা নিশ্চিত করলো যে কি একজন সাবেক সেনা সদস্য, এবং তার নামও নিশ্চিত করলো। সেই বিষয়টি নিশ্চিত হওয়ার পরে আমি প্রথমেই জিনিসটি যে নিউজটি করেছিলাম সেটি হলো যে একজন সেনা সদস্য মারা গিয়েছে, সাবেক সেনা সদস্য কক্সবাজারে মারা গিয়েছেন। আমি তখনও জানতাম না যে তিনি কিভাবে মারা গিয়েছেন বা কোথায় মারা গিয়েছেন, সেই জিনিসটা আমি জানতাম। তবে একজন সেনা সদস্য মারা গিয়েছেন টেকনাফ এলাকায় এবং টেকনাফের পুলিশ তাকে কক্সবাজারের সদর হাসপাতালে আনার পথে সে মারা যায় এবং তার মরদেহ মর্গে আছে এবং তিনি সেনাবাহিনীর পোশাক পরিহিত। এই খবরটি আমার কাছে আসার পর আমি সবার আগে কিন্তু এই সংবাদটি দেওয়ার চেষ্টা করেছি এবং আমি দেখলাম যে প্রায় আমার সংবাদ প্রকাশের 8 থেকে 10 ঘন্টা পরে প্রথম আলো নিউজটি করেছে। কিন্তু এই গ্যাপের মধ্যে অনেকে হয়তো সংবাদটি ঈদের কারণে, ব্যস্ততার কারণে তারা নিতে পারেনি। কিন্তু এই যে এত বড় ঘটনা, কোনো ঘটনা কিন্তু ছোট, একটা বন্দুক যুদ্ধ হয়েছে, একটা মৃতদেহ মর্গে আছে, সেটি আসলে কার মরদেহ, সেই ঘটনাটা হয়তো আমি যদি ওই দিন সকালে প্রকাশ না করতাম সেটি জাতি হয়তো আরো একদিন পরে জানতো বা হয়তো এটা কোনো না কোনো ভাবে ধামাচাপাও পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এই খবরগুলো আসলে পাওয়াটাও মানে একটা সোর্সিং অনেক বড় বিষয় সাংবাদিকতার ক্ষেত্রে আর কি। সেক্ষেত্রে আরেকটা বিষয় একটু জানতে চাই, সোর্সিং এর পাশাপাশি প্রেজেন্টেশন স্কিলের যে বিষয়টি থাকে, বিশেষ করে আমরা যারা কক্সবাজারে থাকি সবসময় চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলি। আমরা শুনেছি কক্সবাজার বাংলাদেশের যে বাংলা ভাষা সেটি সিলেটে গিয়ে নাকি আহত, কক্সবাজারে এসে নিহত, অনেকেই বলে থাকেন। তো সেক্ষেত্রে সারাদিন আঞ্চলিকতায় কথা বলার পর টিভির সামনে শুদ্ধ ভাষায় প্রেজেন্টেশন দেওয়ার যে চ্যালেঞ্জটি থাকে, এটি আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয় কিনা? না, এটি আসলে প্র্যাকটিসের ব্যাপার। আপনার কাছে যে মানে আপনি যে ফ্লুইংলি বাংলা ভাষা বলতে পারবেন সেটি না, কারণ আমরা যেহেতু কক্সবাজার অঞ্চলের এবং চিটাগনিয়ান আমাদের যে একটি টোন আছে সেই টোনটি মানে অনেকেরই থেকে যায়। সেই জন্য আপনি মন খারাপ করলে হবে না, আপনি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে করতে দেখা যাবে কি একসময় আপনি অনেক ভালো করতেছেন। আমিও তো চিটাগনিয়ান ছেলে, আমাদের কক্সবাজার এখন অনেক ছেলে, মানে যেমন আমাদের কামরুল ইসলাম মিন্টু, তৌফিক লিপু, তারা খুব চমৎকার কাজ করতেছে। তারা কিন্তু প্রথমে এই ধরনের ছিল না, তারা প্র্যাকটিস করতে 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 আস্তে আস্তে তারা কিন্তু এই পর্যায়ে এসে পৌঁছেছে। সুতরাং আমাদের এই চিটাগনিয়ান যে টানটা আছে, আমাদের যে ভাষাগত একটি ত্রুটি আছে, এটা তার দুর্বলতা কখনোই ভাববেন না। আর আমার যে ভাষা আমি ওভাবেই কথা বলবো, আমি মেসেজটাই সুন্দর করে মানুষের কাছে পৌঁছাতে পারলেই সেটাই হলো বড় বিষয়। আমার ভাষার মধ্যে একটু এদিক ওদিক হতে পারে সেটি, কিন্তু আপনি আপনার যে প্রকৃত যে মেসেজটা, সেই মেসেজটা যদি আপনি মানুষের কাছে পৌঁছাতে পারেন সেটি হলো সবচেয়ে বড় বিষয়। খুবই দারুণ পরামর্শ ছিল আপনার। আমরা দেখছি এখানে
অনেক দর্শক আমাদের এখানে কমেন্ট করছেন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা এখন একটু যুক্ত করে নিতে চাই, আমাদের আরেকজন অতিথি আমাদের সাথে আছেন, জনাব শোয়েব সাইদ। শোয়েব সাইদ, আপনাকে শোয়েব সাইদের নেটওয়ার্কের সমস্যার কারণে হয়তো আমরা বারবার ওনাকে আমরা পাচ্ছি না। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে আছেন, আপনাদের কমেন্ট আপনারা নিয়মিত করতে পারেন। আমরা চেষ্টা করব যে কোনো মুহূর্তে আপনাদের কমেন্টগুলো আমরা স্ক্রিনে নিয়ে এসে আমাদের অতিথিদের কাছ থেকে আপনাদের প্রশ্নের উত্তরগুলো জানার জন্য। এতক্ষণ ধরে কথা বলছিলেন আমাদের একজন অতিথি, জনাব ইমরুল কায়েস। আপনারা সবাই তাকে চেনেন। সাংবাদিকতায় তরুণদের কেরিয়ার গড়ার জন্য কিংবা টিভি সাংবাদিকতায় নিজেকে একজন প্রেজেন্টার, প্রতিবেদক হিসেবে নিজেকে নিয়োজিত করার জন্য যে বিষয়টি থাকে সেই বিষয় নিয়ে কথা বলছিলেন জনাব ইমরুল কায়েস। আমরা একটু শোয়েব ভাই যেহেতু আমরা পাচ্ছি না, ওনার নেটওয়ার্কের সমস্যার কারণে, আমরা একটু ইমরুল ভাইয়ের কাছে আরেকটু যেতে চাই। একটা বিষয় একটু আমরা জানতে চাই, সেই বিষয়টি হচ্ছে সাংবাদিকতায় নাকি বলা হয় সবচেয়ে কঠিন যে কাজ সেটি হচ্ছে যে গোপন যে তথ্যগুলো সাংবাদিকরা নিয়ে আসে। বাংলাদেশের একজন মোটিভেশনাল স্পিকার সুলাইমান শুকন একদিন বলেছিলেন যে কোনো একটি হাসপাতালে একজন সাংবাদিক গেলেই সে বলতে পারে এখানে দুর্নীতি কোথায় হচ্ছে। এটি কিন্তু বিশাল একটি বিষয়, একজন সাংবাদিক হিসাবে প্রচুর নলেজের একটি বিষয় থাকে। আমরা আপনার কাছে একটি বিষয় জানতে চাই, আপনি আপনার জীবনে অনেক অনুসন্ধানী প্রতিবেদন করেছেন। একজন নতুন সাংবাদিক হিসেবে যখন একটি অনুসন্ধানী প্রতিবেদন করবে তাহলে তার কি কি তথ্যগুলো জানা থাকতে হবে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, আপনি যেহেতু অনেকগুলো অনুসন্ধানী প্রতিবেদন করেছেন, এই অনুসন্ধানী প্রতিবেদনের মধ্য দিয়ে আমরা একটি অনুসন্ধানী প্রতিবেদন, যে প্রতিবেদনটি খুব সাকসেসফুলি করেছেন, সেরকম একটি প্রতিবেদনের পেছনের গল্প একটু শুনতে চাইব। আপনি একজন মোটিভেশনাল স্পিকারের কথা বলছিলেন, ওনার যে কথাগুলো সাংবাদিক দেখলেই বুঝতে পারে যে সেখানে দুর্নীতি হচ্ছে কি হচ্ছে না। আমি এই কথাটিতে বিশ্বাসী না। অনেক জায়গায় দেখা যায় যে কি অনেক মানে চকচকে ঝকঝকে, কিন্তু ওখানের ভিতর যে দুর্নীতির পাহাড় আছে সেটিও কিন্তু অনেক সময় বোঝা যায় না, বা যে দুর্নীতিবাজ কর্মকর্তারা আছে বা ওরাও তাদের ভাষা বা তাদের হাব ভাব দেখে মনে হয় যে কি তারা আসলে একদম তুলসী পাতা, তারা ফেরেশতা। তো এইটা আসলে ঠিক না। আসলে একটা আপনি অনুসন্ধান যদি করতে যান কোনো কিছু, আপনাকে অবশ্যই সেই জিনিসটির পেছনে আপনাকে সময় দিতে হবে। আপনি হুট করে একটা জিনিস একজন আপনাকে একটি তথ্য দিল, সেই তথ্যটি আপনি যাচাই বাছাই না করেই আপনি অনুসন্ধানী প্রতিবেদক হিসেবে আপনি দিয়ে দিলেন, সেটি কিন্তু আসলে ঠিক না। সাম্প্রতিক সময়ে আমরা একটি বিষয় দেখেছি, এই যে সিনহা ঘটনার মধ্যে এখানে একটি অনুসন্ধানী প্রতিবেদন আমরা দেখেছি ইলিয়াস কুবরাকে নিয়ে, যেটি আসলে ছিল সম্পূর্ণ খুবই ভাইরাল হয়েছিল। একবারে টেলিভিশন থেকে শুরু করে জাতীয় পত্রিকা সবখানেই জিনিসটি কিন্তু খুব মার্কেট পেয়েছিল। কিন্তু মানে অনুসন্ধানী প্রতিবেদন, আসলে ঘটনাটি তো কিন্তু সেরকম ছিল না, তাই না? তো এটি ইতিমধ্যেই সেটি আমরা পরিষ্কার হয়েছে যে ইলিয়াস কুবরার এখনো পর্যন্ত এই ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি ইলিয়াস কুবরার বিষয়ে। সুতরাং কোনো কিছু ম্যাচিউর না করে বা একদম নিশ্চিত না হয়ে বেশ কয়েকবার যদি আপনি ক্রস চেক না করেন এবং আপনি শুধু একটি আপনার সোর্স বা একটি তথ্যের ভিত্তিতে যদি আপনি একটা রিপোর্ট করতে যান, তাহলে হয়তো আপনার অনেক বড় ভুল হয়ে যেতে পারে। সুতরাং আপনার একজন সাংবাদিকের একটি মিথ্যা তথ্য বা একটি ভুল তথ্য অবশ্যই কোনো ব্যক্তি বা কোনো পরিবার বা কোনো প্রতিষ্ঠান একটি বড় ধরনের ক্ষতি করতে পারে। সুতরাং আমাদের অবশ্যই সজাগ থাকতে হবে যে যাতে আমার তথ্যটির কারণে আমার তথ্যটি যাতে মিথ্যা না হয় এবং আমার কোনো মিথ্যা তথ্যের কারণে কোনো সাধারণ মানুষ বা কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের কোনো ধরনের ক্ষতি না হয়। তো এখানে আপনি অনুসন্ধানী প্রতিবেদনের কথা বলেছেন। আসলে আমি অনেকগুলো অনুসন্ধানী প্রতিবেদন করেছি। আমি সাম্প্রতিক সময়ে অনেক কিছু প্রতিবেদন করেছি। আমি 2012 সালে যখন আমি টেলিভিশন সাংবাদিকতা শুরু করি, এবং আমার টেলিভিশন সাংবাদিকতাটা শুরু হয়েছিল শোয়েব সাইদ ভাইয়ের রামুর যে বৌদ্ধ মন্দিরে হামলার ঘটনা, সেই হামলার দিন থেকেই আসলে আমার টেলিভিশন সাংবাদিকতার যাত্রা শুরু। সেই ঘটনার যে প্রথম অনুসন্ধানী প্রতিবেদন, সেই প্রতিবেদনটাও আমি আমার শ্রদ্ধেয় যিনি, যার কাছ থেকে আমার আসলে সাংবাদিকতার অনুসন্ধানীটা শেখা বা সাংবাদিকতা শেখা, আমার শ্রদ্ধেয় মহসিনুল হাকিম ভাই, আপনারা নিশ্চয়ই সবাই চেনেন তাকে। মহসিনুল হাকিম ভাইয়ের সাথে থেকে আমার তথ্য এবং তার আইডিয়া সবকিছু মিলে আমি প্রথম যে অনুসন্ধানী প্রতিবেদনটা করেছিলাম রামু হামলার ঘটনার,
কারা জড়িত বা কারা এসেছিল, এই ধরনের একটি তথ্য প্রতিবেদন করেছিলাম। আমাদের কাছে সেই দিনের ঘটনায় আসলে খুব কম সংবাদকর্মী সেখানে উপস্থিত ছিলেন এবং খুব কম ভিডিও চিত্র বা স্থির চিত্র আমাদের কাছে ছিল, যার কারণে কিন্তু তেমন ভাবে সেই যারা হামলা করেছিল রামুর কেন্দ্রিক কিছু মানুষকে কিছু ছবি ছিল, তবে বাহির থেকে যারা এসেছিল এই ধরনের মানুষ কিন্তু আইডেন্টিফাইড ওই সময় করা যাচ্ছিল না। তো আমি লাকিলি ওই সময় কিছু স্থির চিত্র আমি ধরে সংগ্রহ করেছিলাম। আমার কাছে একটি ছবি ছিল, সেই ছবিটি জাতীয় পত্রিকা ডেইলি স্টার এবং প্রথম আলো সহ বিশ্ব বিবিসি থেকে শুরু করে বিশ্বের প্রত্যেকটা গণমাধ্যমের মধ্যে ছবিটি প্রকাশ করেছিল। আমার সেই ছবিটা ছিল কি, একটি ট্রাকে করে কিছু মানুষ লাঠি করে নিয়ে যাচ্ছে, সেই ট্রাকের ব্যাক সাইড মানে পেছনের সাইডের একটা ছবি আমার তোলা ছিল। তো সেই ছবির সূত্র, ছবিতে কিন্তু কার ট্রাক কি ট্রাক কিচ্ছু লেখা ছিল না, কিন্তু আমি এবং আমার শ্রদ্ধেয় মৌসুমী হাকিম ভাই আমাকে বললো যে ইমরুল এই ট্রাকটা খুঁজে বের করা দরকার। তখন আমি ট্রাকের সন্ধানে নামলাম এবং লাকিলি ওই ট্রাকের পেছনে একটি নাম লেখা ছিল, একটি কোম্পানির নাম লেখা ছিল। এই কোম্পানিটির নাম খুঁজতে 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 একবারে কক্সবাজারের যে ফিশারি ঘাট এলাকায় যে খবর পেলাম যে এই নামের একটি প্রতিষ্ঠান আছে, এবং সাথে সাথেই কিন্তু আমরা ফিশারি ঘাটে চলে যাই এবং ফিশারি ঘাটে যে সেই ট্রাকটি আমরা ওই স্থানে দেখতে পাই। তো সেই ট্রাকটি ওখানে দেখতে পাই এবং ঘটনা প্রবাহে সেই ট্রাক কারা নিয়ে গিয়েছিল, সেখানে কারা কারা উঠেছিল, কেন গিয়েছিল, এই ঘটনাটা আমরা মানে পুরোপুরি আমরা অনুসন্ধান করে বের করি। এবং আমরা যখন এই অনুসন্ধানটি বের করি, ইতিমধ্যে কিন্তু ট্রাকটি ফিশারি ঘাট থেকে মাল নিয়ে নারায়ণগঞ্জে চলে গিয়েছিল, বুঝছেন। এবং আমাদের কাছে যখন প্রায় একদিন 2 দিন আমরা 2 দিন অনুসন্ধান করার পর যখন নিশ্চিত হলাম যে এই গাড়ি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা এবং আমাদের সহযোগিতা নিয়ে তারা সর্বপ্রথম কিন্তু এই ঘটনায় যে গাড়িটি আটক করা হয়েছিল, যে হামলাকারী সেটি সেই ট্রাক, এবং নারায়ণগঞ্জ থেকে সেটি ওই সময় আটক করা হয়েছিল। এটি ছিল আমার জীবনের প্রথম টেলিভিশন অনুসন্ধানী প্রতিবেদন, এবং এই অনুসন্ধানী প্রতিবেদন করার পেছনে সবচেয়ে বেশি যিনি অবদান ছিলেন অবশ্যই মহসিনুল হাকিম, যিনি যমুনার টেলিভিশনের এখন স্পেশাল করেসপন্ডেন্ট। তার অবদান তো অবশ্যই আছে এবং পাশাপাশি আমিও তার সাথে সম্পৃক্ত ছিলাম। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু যেতে চাই, আমাদের আরেকজন অতিথি আমাদের সাথে আছেন, জনাব শোয়েব সাইদ। শোয়েব সাইদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শোয়েব সাইদ হয়তো, জি শোয়েব সাইদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনার ফোনটি মিউট করা আছে একটু। হ্যাঁ, জি শুনতে পাচ্ছি। ওকে, শোয়েব সাইদ, আমরা অনেকেই আপনাকে, আমাদের অনেক দর্শক হয়তো আপনাকে চেনেন। আমরা জানি একটা মানুষকে জানতে কিংবা জানাতে প্রথমে প্রয়োজন তার পরিচয়। আজকে আপনি আমাদেরকে ঠিক ততটুকুই জানাবেন যতটুকু জানাতে আপনার সুবিধা হয় কিংবা কোনো অসুবিধা না হয়। শোয়েব সাইদ। হ্যাঁ, আমি আমার পৈতৃক নিবাস রামুর সদর ফোতকারকল ইউনিয়নের অফিসেশ্বর গ্রামে। তো এই গ্রামে আমার জন্ম, এখানে বেড়ে ওঠা। তো আসলে আমি যখন 6ষ্ঠ শ্রেণীতে পড়তাম, ঠিক তখনই আমার একটি লেখা জাতীয় একটি ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল। তো তখন আমি যে কোনো কিছু পেলেই শুধু পড়তাম, যে কোনো পত্রিকা একটা কাগজ কুড়িয়ে পেলে সেটাও পড়তাম। আমার বন্ধুরা হাসাহাসি করতো যে আমি এত বেশি পড়তাম। তো একসময় আমি সংবাদপত্রের প্রতি আমার নেশা লেগে গেল, বিশেষ করে শিশু সাহিত্য। আমি যখন মাধ্যমিকে পড়তাম, আমার যখন ছড়া, কবিতা, বিশেষ করে যে কোনো সমস্যা ভিত্তিক লেখা প্রকাশিত হতো, আমি 2000 সালের দিকে কথা, আমি দৈনিক কক্সবাজারে পাঠকের কথা নামে একটা কলাম ছিল, সেখানে আমাদের রামু চৌমুহনী স্টেশনে একটা সমস্যা, সড়কের সমস্যা নিয়ে একটা পাঠকের কলাম একটা লেখা দিয়েছিলাম যে রামু চৌমুহনীর দক্ষিণ পাশের জরাজীর্ণ সড়কের সংস্কার চাই। তো আমি পাঠক হিসেবে লিখেছিলাম। আমার খুবই ভালো লেগেছে
সেদিন লেখাটি প্রকাশ হওয়ার সাথে সাথেই সৌজের লোকজন এসে স্মরণ নির্মাণ সামগ্রী নিয়ে এসে সেই রাস্তাটি মেরামত করেছিল। তো সেই থেকে আমার লেখালেখির প্রতি আমার আগ্রহ আরো বেড়ে গিয়েছিল। তো 2000 সালের দিকে আমি আর আমার বন্ধু ছড়াকার কামাল হোসেন আমরা একটা ছড়া বিষয়ক একটা লিটল ম্যাগাজিন প্রকাশ করতাম। এটা 6টি সংখ্যা প্রকাশিত হয়েছে, বইটি মোটামুটি জাতীয় মানের ছিল। তো একসময় আমার লেখালেখি থেকে সাংবাদিকতা করবে এটা কখনো ভাবিনি। তো 2003 সালে দৈনিক বাকখালী পত্রিকায় আমি একটা লেখা পাঠিয়েছিলাম। তখন পত্রিকা কর্তৃপক্ষ আমাকে অফিসে ডেকে নিয়ে গেলেন যে তুমি চাইলে আমাদের পত্রিকায় নিয়মিত লেখালেখি করতে পারো। তো আমি প্রথমে 2টি নিউজ পাঠিয়েছিলাম এবং সেখানে একটি নিউজ আমার নাম দিয়ে প্রকাশিত হয়েছিল। তো এটাই ছিল আমার প্রথম সংবাদ দৈনিক বাকখালী পত্রিকার মাধ্যমে। তো দীর্ঘদিন আমি ওই পত্রিকায় সাংবাদিকতা করেছি। 2007 সালের দিকে আমার রামুর একজন আমার বড় ভাই সাংবাদিক সুনীল বড়ুয়া আমাকে প্রস্তাব দিলেন যে আমি দৈনিক কসবার জন্য লেখালেখি করি। তো আমি কিন্তু যেতে আগ্রহী ছিলাম না, যদিও দৈনিক কসবারটা খুবই ভালো পত্রিকা। আমি ভাবলাম আমি ছোট হলেও যে বাকখালী পত্রিকা দিয়ে কাজ শুরু করেছি আমি সেখানেই থাকবো, বড় হওয়ার চেষ্টা আমার কখনো ছিল না। একদিন দৈনিক কক্সবাজার পত্রিকার সম্পাদক পরিচালনা সম্পাদক মুজিবুল ইসলাম ভাই আমাকে সরাসরি কল দিলেন যে শোয়েব, আমি মুজিব বলছি, তুমি আমার পত্রিকায় কাজ করো। আমি মুজিব ভাইয়ের কথা ফেলতে পারিনি। সেই থেকেই 2007 সালের নভেম্বর থেকেই আমি দৈনিক কক্সবাজার পত্রিকায় ছিলাম এবং এ পর্যন্ত দৈনিক কক্সবাজার পত্রিকায় আমার 13টি বছর কেটে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এবং দৈনিক কক্সবাজারের পাশাপাশি আমি ইতিপূর্বে কয়েকটি ঢাকার পত্রিকাতেও কাজ করেছি, বিশেষ করে আমার দেশ পত্রিকা আমি শুরু থেকে কাজ করেছি এবং আজকে কয়েক বছর হলো আমি দৈনিক আমাদের সময়ে কাজ করছি এবং সেই সাথে চট্টগ্রামের দৈনিক পূর্বদেশ পত্রিকায় কাজ করছি। এর আগে দৈনিক চট্টগ্রামের আমি প্রিয় চট্টগ্রাম, কর্ণফুলী সহ আরো কয়েকটি পত্রিকা সাংবাদিকতা করেছি। আমি সাংবাদিকতা ক্যারিয়ারে আসবো এটা আমার কোনো পরিকল্পনা ছিল না, তবে লেখালেখি করতাম, লেখালেখি থেকেই মূলত আমার সাংবাদিকতায় পদার্পণ। আমি এখনো সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যের ছোটখাটো বিষয়ে কিছুটা হলে লেখালেখি চর্চা রাখার চেষ্টা করি। জি শোয়েব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও আসবো আপনার কাছে। আমরা একটু আমাদের আরেকজন শোয়েব ভাই অনেক সুন্দর ছন্দ, অনেক সুন্দর ছড়া লিখেন, খুব ভালো আজকের ছড়া অনুষ্ঠানের শোয়েব ভাই। শেষ পর্যায়ে আজকে আমরা ছড়া শুনবো একটি শোয়েব ভাইয়ের ছড়া কাছে। শুনবো শোয়েব ভাইয়ের কাছে। আমরা এখন একটু যেতে চাই আমাদের অতিথি ইমরুল কায়েসের কাছে। আপনি যেদিন থেকে এই সাংবাদিকতা করেছিলেন শুরু, সেই থেকে কিন্তু আজকে আপনি অনেক সাংবাদিকের গুরু। কিন্তু আমরা আজকে আপনার কাছে জানতে চাই আসলে আপনি কিভাবে এই সাংবাদিকতা পেশা করেছিলেন শুরু। আচ্ছা, সাংবাদিকতা তো আসলে আমার বলতে গেলে আমার রক্তে বা আমার জন্ম থেকে সাংবাদিকতার মধ্যেই আমার জন্ম। আপনারা নিশ্চয়ই জানেন দৈনিক কক্সবাজার পত্রিকার সম্পাদক, কক্সবাজার প্রেস ক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম তিনি আমার নানা। এবং এই পত্রিকার যে শুরু, সেই পত্রিকার জন্মদিন আমার নানা, আমার জন্মদিন দিয়েই 4ঠা জুন আমার জন্মদিন। সেই জন্মদিন নিয়ে আমার নানা এই পত্রিকাটি তিনি প্রকাশ করেছেন আমার জন্মদিনকে হাতে রেখেই, একটি যাতে বড় নাতি আমি ওনার, ওই সেদিক দিয়ে আমার তো একটি আসলে পারিবারিক ভাবে এখন একটি সাংবাদিকতার বন্ধন আছে। ছোটকাল থেকেই আমরা দেখতাম যে আমাদের ঘরের মধ্যে বা আমার নানার বাড়িতে বা আমাদের বাসার পাশে যে দৈনিক কক্সবাজার অফিস ছিল, সেখানে আমার আসা যাওয়া ছিল। এবং আমাদের পরিবারের যেহেতু অধিকাংশ সদস্যের সাথে সাংবাদিকদের মেলামেশা এবং সাংবাদিকতাটাই আমাদের একটা অংশ হয়ে গিয়েছে, সেখান থেকে আসলে আস্তে আস্তে সাংবাদিকতার প্রতি একটা টান আগে থেকে ছিল। এছাড়া কক্সবাজার নিউজ.com আছে আমাদের পরিবারের, এই কক্সবাজার নিউজ.com-এও লেখালেখি করতাম। বিশেষ করে 2011 সালের দিকে আমাকে আমার বড় মামা, মানে দৈনিক কক্সবাজার পত্রিকার পরিচালনা সম্পাদক মুজিবুল ইসলাম এবং কক্সবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ইলেকট্রনিক্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আমার মেজর নজরুল ইসলাম বলছেন যে কি, যেহেতু আমরা সবাই সাংবাদিকতায় আছি, তুমিও হয়তো লেখালেখি করতে পারো পত্রিকায়, দেখো চেষ্টা করে দাও। আমি বললাম ঠিক আছে, লেখালেখি। সেই সময় নানা একটু অসুস্থ ছিলেন, নানা একটু অফিসে কম যেতেন। বড় মামা বললো যে, বড় মামা তখন ব্যবসা নিয়ে একটু ব্যস্ত ছিল, বলে যে তুমি একটু সময় দিও যাতে
অফিসের মধ্যে কেউ একজন থাকলে সুবিধা হয়। সেই ক্ষেত্রে ওদিক দিয়ে আসলে আসলে পারিবারিক ভাবেই সাংবাদিকতায় আমি জড়িয়ে পড়ি এবং আস্তে আস্তে এই সাংবাদিকতা শুরু এবং কাজ প্রথমে পত্রিকায় লেখালেখি, এরপরে আমি দীর্ঘদিন নজরুল ইসলাম যেহেতু দেশ টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি, আমি তার সাথে প্রায় 2 বছর কাজ করেছি। সেখান থেকে আমার টেলিভিশনের যে নিউজ পাঠানো বা টেলিভিশনের যে সাংবাদিকতা সেই বিষয়গুলো সেখান থেকে আমি ওনার কাছ থেকে শিখেছি। এবং আমাদের দৈনিক কক্সবাজার পত্রিকার নির্বাহী সম্পাদক ছিলেন কক্সবাজারের সিনিয়র সাংবাদিক এবং কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব আবু তাহের সাহেব। বেসিক্যালি উনি আসলে শিখিয়েছেন যে কিভাবে সাংবাদিকতা করতে হয়, নিউজের হেডিং কিভাবে হতে হয় বা নিউজ গুলা কিভাবে করতে হয়, ওনার কাছ থেকে আসলে বেসিক্যালি সাংবাদিকতার নিয়মগুলা শেখা। উনি বিশেষ করে স্ক্রিপ্ট রাইটিং এর ক্ষেত্রে উনি আমাকে সবচেয়ে বেশি শিখিয়েছেন। এবং আরেক হলো যে কি আমার নজরুল ইসলাম বা মুজিবুল ইসলাম আমার যে মামারা আছেন তাদের কাছ থেকেও এই সাংবাদিকতাটা আসলে আমার শেখার। আমি আসলে অন্যান্য কক্সবাজারের অন্যান্য যে সাংবাদিক আছে তারা তাদের চেয়ে আমি অনেক বেশি লাকি, কারণ আমার থেকে আমার পরিবারের মধ্যেই আসলে এই জিনিসটা ছিল। কিন্তু অন্যান্য যারা যে এখন সাংবাদিকতা শিখছে তারা যে পরিশ্রম করে আসছে, তারা যেভাবে মানে বিভিন্ন ছোট হাউসে বা বিভিন্ন অনলাইনে কাজ করে তারা পরিশ্রম করে আসছে, আমার হয়তো সেই কষ্টটা করতে হয়নি। আমার একটি সৌভাগ্য ছিল, আমার হয়তো পারিবারিক ভাবে একটি সৌভাগ্য থাকার কারণে আমি কিন্তু এই সুযোগটা পেয়েছি। কিন্তু এখন অনেক ছেলেরা বা অনেক ছোট ভাইয়েরা কিন্তু অনেক পরিশ্রম করছে, অনেকে সাংবাদিকতার প্রতি তারা আগ্রহ প্রকাশ করছে। এটা আসলে খুবই মানে একটা মানে খুশির খবর যে কি কক্সবাজারের অধিকাংশ শিক্ষিত ছেলেরা তারা সাংবাদিকতা আসার চেষ্টা করছে। একটি জিনিস কি, কক্সবাজারে আসলে সাংবাদিকতার প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে বা জার্নালিজম নিয়ে পড়াশোনা করে এমন কোনো সাংবাদিক কক্সবাজার এখনো পর্যন্ত নেই। এখন যারা আছে তারা হাতে কলমে শিখে তারা আস্তে আস্তে জাতীয় মানের সাংবাদিক হচ্ছে। আমাদের কক্সবাজারের যে সিনিয়র সাংবাদিকরা আছেন, আবু তাহের সাহেব আছেন, প্রথম আলোর আব্দুল কুদ্দুস রানা আছেন বা কালের কণ্ঠের তুফাইল সাহেব আছেন, তারা কিন্তু একবারে হাতে কলমে আস্তে আস্তে শিখে এখন জাতীয় পর্যায়ে সাংবাদিক হয়েছেন। তারপর টেলিভিশন সাংবাদিকতায় যে বাংলাদেশে একটি নতুন মাত্রা সৃষ্টি করেছে, বাংলাদেশ টেলিভিশনে যে কক্সবাজার প্রতিনিধি জাসুরা সোহেল ভাই, তিনি কিন্তু একজন সাংস্কৃতিক কর্মী ছিলেন, তিনি কখনোই সাংবাদিক ছিলেন না, সাংবাদিকতার আশেপাশেও ছিলেন না। কিন্তু দৈনিক আপন কণ্ঠে কাজ করা দিয়ে ওনার শুরু, তারপর আস্তে আস্তে কিন্তু তিনি বাংলাদেশ টেলিভিশনের মতো একটা টেলিভিশনকে তিনি অন্যান্য যে হাউসগুলো প্রাইভেট চ্যানেলগুলো আছে এগুলোর মতো সাবলীল উপস্থাপনা যে নিয়ে গিয়েছেন এবং বাংলাদেশের মধ্যে বাংলাদেশ টেলিভিশনের মধ্যে যে আইডল হয়েছেন সোহেল ভাই, এটা আসলে তারা কাজ করতে করতে তারা আসলে শিখছেন এবং আমরাও শিখছি। আমাদের অনেক সহকর্মীরা ইতিমধ্যেই মানে অনেকে আসলে কিছু কিছু অভিজ্ঞতার কথা বলি। আমাদের অনেক জুনিয়র ভাইয়েরা আছেন যারা এখন টেলিভিশন চ্যানেলে কাজ করছেন বা অনলাইন, তারা মাঝে মধ্যে ফোন করে বলতো, ভাই এই জিনিসটা কিভাবে করবো, আমার দ্বারা তো হবে না। ভাই আস্তে আস্তে করো, করতে করতে শিখবে। এখন তো কক্সবাজারের তো সাংবাদিকতা শেখার জন্য কোনো প্রতিষ্ঠান নেই। মাঝে মধ্যে কিছু আপনার ইয়ের আয়োজন করা হয়, সাময়িক 1-2-3 দিনের কিছু কোর্সের আয়োজন করা। এই 2-3 দিনের কোর্স আসলে কিছু শেখা হয় না। আমাদের কক্সবাজারে যারা সাংবাদিকতা শিখেছে বা সাংবাদিকতা করছে তারা নিজে কষ্ট করে পরিশ্রম করে কাজ করে কিন্তু তারা সাংবাদিকতা শিখছে বা সাংবাদিকতা করছে এবং নিজে শিখতে শিখতেই এই পর্যায়ে এসেছি। ঠিক আছে, সুতরাং আমি খুবই আশাবাদী আমাদের কক্সবাজারের এই যে তরুণ যারা সাংবাদিকতায় আসছে তাদের নিয়ে খুব আশাবাদী। মানে আমাদের কক্সবাজার যেহেতু একটি খুবই ইম্পর্টেন্ট জায়গা বাংলাদেশের মধ্যে, এই রোহিঙ্গা ক্যাম্প এবং কক্সবাজার যে উন্নয়ন প্রকল্প, কক্সবাজার পর্যটন শিল্প, জিওগ্রাফিক্যালি কিন্তু কক্সবাজার বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। সুতরাং সেই জায়গায় যে কক্সবাজার যে নতুন নতুন সাংবাদিকতা, নতুনরা যে সাংবাদিকতায় আসছে, এটা আসলে খুবই দরকার ছিল। আশা করি তারা কক্সবাজারকে এগিয়ে নিতে অনেক সহযোগিতা করবে।
জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে যারা নতুন সাংবাদিক আছেন, যারা কাজ করছেন, এই নূর ভাইয়ের সাথে একত্রতা পোষণ করে বলতে চাই আপনাদের জন্য অসংখ্য শুভকামনা। কাজ করে যান, একদিন সফলতা অবশ্যই আসবে। আমরা কিছু দর্শকদের একটু একটু কমেন্টস করতে চাই। আমাদের অনেক দর্শক এখানে প্রশ্ন করেছেন। একজন দর্শক প্রশ্ন করেছেন, আমরা একটু তার প্রশ্নটি নিতে চাই। মাকসুদুর রহমান আভি নামে একজন প্রশ্ন করেছেন, সাংবাদিকদের দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক সৎ সংবাদ প্রকাশ করতে গিয়ে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়, সেক্ষেত্রে আপনারা বিষয়টি কিভাবে ব্যক্তিগতভাবে নেন? হ্যাঁ, আসলে প্রতিবন্ধকতা তো আসবে। আপনি যখন একটি সংবাদ প্রচার করতে বা প্রকাশ করতে যাবেন, নিশ্চয়ই এটা কারো না কারো বিরুদ্ধে যাবে, এবং যারা অপরাধ করে তারা অবশ্যই প্রভাবশালী হয়। তারা চেষ্টা করে কি কোনো না কোনো ভাবে আপনাকে বাধাগ্রস্ত করতে বা সেই সংবাদটি প্রকাশ না করতে। তো আমি ব্যক্তিগতভাবে যেটা করি সেটি হলো যে কি, আমার ওখানে একটি সংবাদের আমি একটা তথ্য পেলাম, সেই ঘটনাস্থলে গেলাম। ঘটনাস্থলে আমার উপর হামলা হতে পারে বা আমার উপর অনেক ধরনের তারা প্রভাব বিস্তার করতে পারে। আপনি সিম্পলি ওখানে নিজের মতো থেকে তথ্যটা নিয়ে, তথ্যটা দেখে বা আপনার ছবিটা নিয়ে যতটুকু পান, আপনি সুন্দর করে তাদেরকে বুঝিয়ে আপনি চলে আসেন। ওখানে বাড়াবাড়ি করার দরকার নাই, তাদের সাথে ঝগড়া বিবাদেও পড়ার দরকার নাই। আপনি যদি ওখান থেকে সুকৌশলে আপনার তথ্যটা নিয়ে আপনার চলে আসবেন। কারণ আপনার মেইন জায়গা তো আপনার হাউস, আপনার পত্রিকা বা আপনার অনলাইন বা আপনার টেলিভিশন। আপনি যদি ওখানে নিউজটা ঠিক মতো পৌঁছে দিতে পারেন, তাহলে তো আপনার আর কোনো প্রতিবন্ধকতা আসলো না। আর আপনি যদি সৎ সাংবাদিক হয়ে থাকেন এবং আপনি যদি সৎ সংবাদটি প্রকাশ করতে চান, নিশ্চয়ই আপনি কারো দ্বারা প্রভাবিত হবেন না। আপনি যদি কারো দ্বারা প্রভাবিত হন, তাহলে সে যেই হোক, আপনি কারো দ্বারা যদি প্রভাবিত হন, তাহলে কিন্তু আপনার সেই সৎ সাংবাদিকতাও থাকলো না, আর সংবাদটি আর প্রকাশ করা হলো না। জি, খুবই গুরুত্বপূর্ণ উত্তর ছিল। আমরা দর্শকদের আরো কিছু কমেন্টস করতে চাই যারা আজকের অনুষ্ঠানটি দেখছেন। এখানে অসংখ্য দর্শক আজকে এখানে কমেন্ট করেছেন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা কমেন্ট করেছেন আপনাদের সবাইকে। একজন লিখেছেন, অসাধারণ লাগছে, ধন্যবাদ আপনাকে। রায়ান খান লিখেছেন, শুভকামনা রইল, ভাইয়ার সাথে আছি। ফরহাদুল ইসলাম শুভকামনা জানিয়েছেন। এখানে দেখছি আমাদের আরো অনেক দর্শক কমেন্ট করেছেন। নুরুজ্জামান খান শুভকামনা জানিয়েছেন। আমরা দেখছি এখানে একজন দর্শক জানতে চেয়েছেন, মুসলিম উদ্দিন নামে একজন দর্শক জানতে চেয়েছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ধারা সম্পর্কে বিষয়ে আলোচনা ভালো হয়। হ্যাঁ, ডিজিটাল নিরাপত্তা আইনটি আসলে অবশ্যই সাংবাদিকতার একটি প্রতিবন্ধকতা। কিন্তু এই সরকার যেহেতু আইন করেছে, আপনি তো সরকারের আইনের বাইরে যেতে পারবেন না। কিন্তু আইনের মধ্যে থেকেও কিন্তু আপনি আপনার সংবাদটি প্রচার করতে পারেন। আপনার কাছে যদি তথ্য প্রমাণ থাকে, আপনার কাছে যদি সেই প্রপার ডকুমেন্ট আপনার হাতে থাকে, আপনি যে কোনো সংবাদ আপনি প্রচার করতে পারেন। কিন্তু এই ডিজিটাল নিরাপত্তা আইনটি সরকার মূলত হয়তো করেছে, কিছু মিথ্যা সংবাদ হচ্ছে বা গুজব ছড়ানো হয় মাঝে মধ্যে, বা এমন কিছু সংবাদ প্রচার করা হয় যার সাথে বাস্তবতার কোনো মিল নেই, কিছু উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করে। সেজন্য ডিজিটাল নিরাপত্তা আইনটি হয়তো সরকার করেছে, কিন্তু এই নিরাপত্তা আইনের মধ্যে থেকেও আপনি কিন্তু আপনার সংবাদটি প্রচার করতে পারেন। আপনার হাতে যদি কোনো দুর্নীতি বা কোনো দুর্নীতিবাজ বা কোনো মাদক ব্যবসায়ী বা কোনো অপরাধী তথ্য যদি আপনার কাছে থেকে থাকে, তাহলে আপনি যে কোনো সংবাদ কিন্তু প্রকাশ করতে পারেন। এখানে আপনার প্রতিবন্ধকতার তো কোনো কিছু নেই। সঠিক সংবাদ হতে হবে, এবং যদি সেক্ষেত্রে কেউ যদি অথেন্টিক হতে হবে এবং আপনার কাছে অথেন্টিক ডকুমেন্ট থাকবে। আপনার কাছে যদি ডকুমেন্ট থাকে, আপনি যে কারো বিরুদ্ধে যে কোনো নিউজ করতে পারেন। আপনি মন গড়া কোনো কিছু তো আর করতে পারেন না। আপনার কাছে যদি ডকুমেন্ট থাকে, আপনি অবশ্যই সবার বিরুদ্ধে আপনি সে যেই হোক তার বিরুদ্ধে কিন্তু আপনি সংবাদ প্রকাশ করতে পারেন। কিন্তু ডকুমেন্ট না থাকলে সেই ক্ষেত্রে কিন্তু যে অপরাধী বা যার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করবেন, সে কিন্তু একটা সুযোগ নিয়ে থাকে আপনার বিরুদ্ধে। সে হয়তো আপনাকে আইনগতভাবে কোনো সমস্যায় ফেলার চেষ্টা করতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে কি, মানে অনেককে বিব্রত করার জন্য কিছু সংবাদ প্রকাশ করা হয়। তো বা ব্যক্তিগত আক্রোশ থেকে সংবাদ প্রকাশ করা হয়। আমাদের এখানে একটু কক্সবাজারে
পরিপ্রেক্ষিতে বলবো, এখন একটি প্রচলন আছে বা একটি ট্রেন্ড আছে, আমার সাথে আরেকজনের শত্রুতা, আমি হয়তো তাকে বিভিন্নভাবে কুপঘাত করার জন্য কিছু মিথ্যা সংবাদ, কিছু কিছু খারাপ মানুষও তো সাংবাদিকতায় আছে, তাই না? তাদেরকে ব্যবহার করে তো এইসব মানে হয়তো কিছু মানুষের চরিত্র হননের চেষ্টা করা হয় বা তার ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য কিছু মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়। সুতরাং এইসব কিছু থামানোর জন্য কিন্তু কিছু আইনেরও দরকার আছে। তবে আইন মানে এমন না যে আমাদের মুক্ত কণ্ঠ, যেটা সাংবাদিকদের স্বাধীনতা, এটা হরণ করে কিন্তু আইন নয়। অবশ্যই সাংবাদিকদের স্বাধীনতা থাকবে এবং সাংবাদিকরা সত্য তথ্যটি তারা তুলে ধরবে। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু শোয়েব সাইদের কাছে যেতে চাই। শোয়েব সাইদ, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ইরফান ভাই, আমি শুনতে পাচ্ছি আপনাকে। ওকে ওকে যে আমরা একটি প্রশ্ন আপনার কাছে করতে চাই। আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় আছেন, অনেক নিউজ করেছেন, কারো উপকার হয়েছে আবার কারো অপকার হয়েছে, আমাদের ইমরুল কায়েস ভাই যেভাবে বলছিলেন। তো আমরা আপনার কাছে আমরা একটি বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে আপনার জীবনে সাংবাদিকতা করতে গিয়ে এমন কোনো ঘটনা কি আছে যেটা আপনাকে সব সময় অনুপ্রেরণা যোগায়? দুঃখিত, আমরা শোয়েব ভাইয়ের সংযোগটি আবারও বিচ্ছিন্ন হয়েছে। আমরা একটু কিছু দর্শকদের কমেন্টস করতে চাই। মুসলিম উদ্দিন বলেছেন, সাংবাদিকদের গুরু প্রিয় ইমরুল কায়েস চৌধুরীর জন্য ফুলেল শুভেচ্ছা রইল। ধন্যবাদ মুসলিম উদ্দিন আপনাকে। আমি আপনার একজন ভক্ত, আপনার প্রত্যেকটা নিউজ এবং প্রত্যেকটা স্ট্যাটাস খুব সুন্দরভাবে ফলো করি এবং আপনি খুব ভালোভাবেই প্রত্যেকটা বিষয় উপস্থাপন করে থাকেন এবং সমাজের কোনো অসঙ্গতি দেখলে আপনি কিন্তু সেটিরও প্রতিবাদ করেন। আমি আপনার একজন ভক্ত, আপনার জন্য শুভকামনা রইল। জি, সাইফুল আকাশ, শুভকামনা, সাহসী কলম সৈনিক, শ্রদ্ধেয় আঙ্কেল ইমরুল কায়েস চৌধুরীর জন্য। সাইফুল আকাশ, ধন্যবাদ সাইফুল তোমাকে। জি, এখানে আরো অনেক দর্শক দেখছে, অনেকে প্রশ্ন করেছেন। একজন কমেন্টস করেছেন, মাকসুদুর রহমান নবী, তথ্যবহুল আলোচনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আপনাকে আমরা আবার পাবো, তখন আরো অনেক তথ্যবহুল জিনিসগুলো জানতে পারবো। আসলে যারা নতুন সাংবাদিক আছেন, আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আসলে আমাদের যারা সিনিয়র সাংবাদিক রয়েছেন, বিশেষ করে আমাদের ইমরুল কায়েস ভাইদের মতো, আমরা প্রত্যেকের কাছ থেকে প্রত্যাশা করব কক্সবাজারে যারা নতুন সাংবাদিকতায় আসে তাদের জন্য। যে আপনি কিছু একটা বলতে চাচ্ছিলেন? না, আমি এখনো সিনিয়র হয়নি, সিনিয়র হওয়ার যোগ্যতা এখনো হয়নি। সিনিয়র আমার চেয়ে অনেক সিনিয়ররা আছেন, আমি মোটামুটি কাজ করি। সিনিয়র হতে অনেক যোগ্যতা লাগে, অনেক অভিজ্ঞতা লাগে, সেসব যোগ্যতা বা অভিজ্ঞতা আমার এখনো হয়নি। আমার চেয়ে সিনিয়র যারা আছেন তাদের কাছ থেকে আমরা এখনো শিখছি, আমরা জানার চেষ্টা করি, তাদের কাছ থেকে শেখার চেষ্টা করি এবং আমরা এখনো আসলে শিক্ষানবিশ বলা যায় আমাদের। জি, অসংখ্য ধন্যবাদ। জ্ঞানীরা কখনো নিজেকে অত বেশি ভাবে উপস্থাপন করেন, আমরা সেটা আপনার ক্ষেত্রে দেখছি। ধন্যবাদ ইমরুল কায়েস আপনাকে। আমরা একটু শোয়েব সাইদের কাছে যেতে চাই। শোয়েব সাইদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? শোয়েব সাইদ, ওনার এখানে হয়তো একটু নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা বারবার ওনাকে বিচ্ছিন্ন পাচ্ছি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা প্রতিবারের মতোই, প্রতিটি অনুষ্ঠানের মতোই অনুষ্ঠানের শেষ পর্যায়ে কুইক 10 নামে একটি অনুষ্ঠান করে থাকি, একটি পর্ব করে থাকি। সেই কুইক 10 পর্বে আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাব। আমাদের শেষ একটি প্রশ্ন আমরা একটু শোয়েব সাইদের কাছ থেকে জেনেই হচ্ছে আমাদের কুইক 10 এ চলে যাব। শোয়েব সাইদ, আপনাকে যে প্রশ্নটি করেছিলাম, আপনার অনুপ্রেরণার উৎসের একটি গল্প আমরা জানতে চেয়েছিলাম সাংবাদিকতার জন্য। হ্যাঁ, ধন্যবাদ ইরফান ভাই। আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, প্রায় 7 বছর আগের একটি ঘটনা। তখন আমাদের রামুর প্রত্যন্ত একটি গ্রাম, গর্জন ইউনিয়নের নাপিতের চর। ওই গ্রামের কয়েকজন বাসিন্দা আমার কাছে আসলেন যে ওনারা শিক্ষা অফিসে একটা দরখাস্ত দিয়েছেন, যেখানে ওই গ্রামের একমাত্র কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়টি 8 বছর ধরে বন্ধ রয়েছে। তো আমাকে বললেন একটি নিউজ করার জন্য। তো আমি বললাম যে এটি নিয়ে আমি নিউজ করতে পারবো না, 8 বছর ধরে একটি বিদ্যালয় বন্ধ, আমি অবশ্যই ওই বিদ্যালয়ে যাব, কেন বন্ধ আমি সব নিজে গিয়ে দেখব। এবং পরদিন আমি ওই বিদ্যালয়ে গিয়ে দেখি বিদ্যালয় কক্ষগুলো দখল করে ওখানে মদের আড্ডা হচ্ছে এবং বিদ্যালয়ের সামনে যে মাঠ জুড়ে করা হয়েছে তামাকের চাষ এবং সামনে রয়েছে একটি তামাক চুল্লি।
তো আমি এই দৃশ্য দেখে খুবই হতবাক হলাম এবং ওই দৃশ্যগুলো ধারণ করে আমি পরদিন জাতীয় পত্রিকায় এবং কক্সবাজারের স্থানীয় পত্রিকায় সংবাদ ছাপালাম। যেদিন সংবাদ প্রকাশ হলো সেদিনই তখনকার রামুর ইউএনও উপজেলা চেয়ারম্যান বেশ সংযুক্তি হয়তো আবারও বিচ্ছিন্ন হয়েছে, নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা বারবার ওনাকে। জি আপনি কি শুনতে পাচ্ছেন এখন ইরফান ভাই? জি জি শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, যেটি ওই বলছিলেন সংবাদ রামুর প্রকাশ ইউনো। হ্যাঁ, রামুর ইউনু তৎকালীন উপজেলা চেয়ারম্যান এবং যিনি গর্জনিয়া পুলিশ ফাঁড়ির যিনি ইনচার্জ দায়িত্ব ছিলেন, ওনারা সবাই গিয়ে বিদ্যালয়ের তামাককেত উচ্ছেদ করে বিদ্যালয়টি কি সেদিন থেকে চালু করলেন এবং নতুন বই সেদিন শিক্ষার্থীদের দিলেন। তো আমার একটি নিউজের কারণে 8 বছর বন্ধ থাকা একটি প্রাথমিক বিদ্যালয় চালু হলো। এটি আমার জীবনের সবচেয়ে একটি আনন্দের দিন এবং ওই বিদ্যালয়ের যারা গ্রামবাসী রয়েছে তারা এখন আমাকে অনেক বিষয়টি নিয়ে কৃতজ্ঞতা জানায়, আমার মনটি ভরে যায়। এবং আরো খুশির খবর, এই বিদ্যালয়টি সম্প্রতি সরকারিকরণ করা হয়েছে এবং নতুন ভবনও তৈরি হয়েছে। এটি ছিল আমার সাংবাদিকতার জীবনে একটি অনেক বড় পাওয়া। এ ধরনের অনেক ঘটনা রয়েছে যে লেখালেখির কারণে অনেকের উপকার করতে পেরেছি। তবে সবচেয়ে যে বিষয়টি বেশি খেয়াল রাখি সেটা হচ্ছে আমার সাংবাদিকতার কারণে কারো উপকার করতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জি ইরফান ভাই, আপনি শোয়েব ভাই, শুনতে পাচ্ছেন? শোয়েব ভাই, আমার একটা প্রশ্ন আপনার কাছে। হ্যালো, জি শোয়েব ভাই, আমাকে আপনাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোয়েব ভাই, ইমরুল বলছিলাম, শুনতে ইরফান ভাই, পাচ্ছেন? আপনি কি হ্যাঁ ইরফান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনাকে ইমরুল ভাই একটি প্রশ্ন ইমরান। করতে চাচ্ছেন। শোয়েব ভাই, শুনতে পাচ্ছেন হ্যাঁ, ইমরান আমাকে? ভাই। হ্যাঁ শোয়েব ভাই, হ্যাঁ, জি, বাবা, শুনছি। আমরা জানি আপনি একজন নির্যাতিত সাংবাদিক। আপনার বিরুদ্ধে সাংবাদিকতা করতে গিয়ে কিন্তু আপনাকে বেশ কয়েকটি মামলার আসামিও করা হয়েছে, সেটির প্রতিবাদও আমরা করেছিলাম। সাংবাদিকতা করতে গিয়ে আপনি কোন ধরনের প্রতিবন্ধকতাগুলো সৃষ্টি হয়েছে, আপনার মুখোমুখি হতে হয়েছে? হ্যালো, জি জি শোয়েব ভাই, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ ইরফান ভাই, আমি শুনতে পাচ্ছি। যে আপনাকে শোয়েব ভাই, আপনি সাংবাদিকতা করতে গিয়ে বিভিন্ন জি। প্রতিহিংসার শিকার হয়েছেন এবং বেশ কিছু মামলারও হ্যালো, আপনাকে ইরফান আসামি ভাই। করা হয়েছে। এই যে বিষয়ে কিছু বলবেন কিনা? যে আমি বলছি, শোয়েব ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি, শুনছি আমি। যে আপনাকে আমাদের অতিথি ইমরুল কায়েস চৌধুরী উনি একটি প্রশ্ন করেছেন, সেটি হচ্ছে আপনি সাংবাদিকতা করতে গিয়ে বেশ কয়েকটি মামলার শিকার হয়েছেন এবং বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার হয়েছেন এবং জি। সাংবাদিক মহল কিন্তু আপনার জন্য তখন প্রতিবাদও করেছিল। তো উনি যে বিষয়টি জানতে চাচ্ছে আসলে সাংবাদিকতা করতে গিয়ে কি কি প্রতিবন্ধকতা কাজ করে। শিকার হয়েছি, তবে আমি সেই মামলা মোকদ্দমা নিয়ে আমি মোটেও বিচলিত নই। আমি সাংবাদিকতা করতে গিয়ে আমি কতটুকু সৎ, আমার কোনো ভুল হচ্ছে কিনা সেই বিষয়গুলোকে আমি বেশি গুরুত্ব দিই। কে মামলা করলো, কি করলো না করলো, এসব আমার বিষয় না। এবং 2007 সালের আমার একজন ইটভাটা মালিক, তার ইটভাটায় যৌথ বাহিনীর একটা অভিযান হলো। তার পুরো ইটভাটায় অভিযান চালিয়ে 49 পিকআপ লাকড়ি পেয়েছিল। ফায়ার সার্ভিস এনে ইটভাটাটি বাস্ট করা হয়েছিল। তো ওই সময় সেই ইটভাটা মালিক আমাদের সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেছিল। আমরা ওই মালিকের পক্ষ অবলম্বন না করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেছিলাম, যার প্রেক্ষিতে ওই ইটভাটা মালিক আমাদের প্রায় 5-6-7 জনের বিরুদ্ধে একের পর 6-7টি মামলা করেছিলেন। যে মামলাগুলো আমরা আল্লাহর রহমতে আমরা হয়তো আমাদের কিছু প্রতিবেশী রয়েছে, আর আমাদের এক প্রতিবেশী রয়েছে প্রভাবশালী,
তিনি আমাদের এলাকার লোকজনকে মিথ্যা মামলায় হয়রানি করতেন। তো আমি চেষ্টা করতাম যাতে এলাকার লোকজন, পাড়ার লোকজন যাতে মিথ্যা মামলা থেকে রেহাই পায়, সেজন্য আমার বিরুদ্ধে মামলা করেছিলেন। তো আমি একটি ষড়যন্ত্রমূলক এ ধরনের একটি মিথ্যা মামলায় গত বছর আমি কারাভোগ করেছি। তো আমার সেই কারাভোগ করাকালীন আমি কারাগারে আমি অনেক লেখালেখি করেছি, তার মধ্যে লেখা একটি ছড়া, যেহেতু মৃদুল ভাই বলেছে, আমি যদি আপনারা চান এই মুহূর্তে শোনাতে পারি। অবশ্যই অবশ্যই। জি, ইরফান ভাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। হ্যালো, শুনতে পাচ্ছি। ভাই। আপনি বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলেন। জেলে লেখা আমার একটি ছড়া, আপনারা কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলুন। ধন্যবাদ। আমার জেলের লেখা ছড়াটা হচ্ছে, জেলের জ্বালা, জেলখানাতে বন্দি হয়ে কত মানুষ তাকে, বদ্ধ করে যায় না দেখা মস্ত আকাশটাকে, রয় না কারো স্বাধীনতা ইচ্ছে মতো চলার, যা খুশিতে খাওয়া দাওয়া, যা খুশিতে বলার, রয় না পাশে বন্ধু স্বজন, রয় না পাশে কেউ, সময় কাটে নিঃস্ব হয়ে, রয় না খুশির ঢেউ, সকাল দুপুর বিকার হলে জমাদারের ফাইল, খাবারেতে নিত্য জুটে সবজি এবং ডাইল, বিকাল হলে বদ্ধ করে দেয় লাগিয়ে তালা, তাপদাহে তো হাজতিদের বাড়ে ভীষণ জ্বালা, মন্দ যত হাজতিরা ছড়ায় হানাহানি, মাঝে মাঝে যাই না পাওয়া গোসলেরও পানি, মারামারি কিংবা চুরি করলে চলে নালিশ, ক্যাস্টেবিলে নিত্য বসে এমন অনেক সালিশ, সুপার জেলার সুবেদারার কারারক্ষী রেডি, অপরাধের শাস্তি কঠিন লাঠির আঘাত পাইয়ে বেড়ি, জেলের ভিতর জ্বালা বাড়ে রাত্রি যখন হয়, লোকের ভিড়ে যায় না ঘুমা জেগে বসে রয়, ঘুমের মাঝেও যায় রে জুটে অন্যের লাথি গুতা, মাঝে মাঝে হয় রে চুরি জামা কাপড় জুতা, লাইব্রেরিতে বই থাকে না, হয় না যেতে পাঠ, কারাগারে ফসল ফলাই দখল করে মাঠ। ধন্যবাদ। খুব সুন্দর কবিতা। আসলে শোয়েব ভাই জেলখানার আসল চিত্রটি তুলে ধরেছেন। আমার বেশ কয়েকবার সৌভাগ্য হয়েছিল কারাগার পরিদর্শনের, যার আসলে এটি আসলে বাস্তবতা। শোয়েব ভাই যেটি ছড়াই শুনিয়েছেন। জি, শোয়েব ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে খুবই চমৎকার একটি কবিতা আমরা শুনেছি। প্রিয় দর্শক, প্রতিবারের মতো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা যে ইরফান শেষ করার আগে আমি একটু কথা বলতে চাই, যেহেতু অনেক সাংবাদিকরা অনুষ্ঠানের শেষে কুইক টেনের পরে আপনার একটু কথা বলার সুযোগ আসবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে যে কুইক টেনটি করে থাকি, প্রিয় দর্শক, আমরা কুইক টেনটি শুরু করতে চাই। প্রথমে আমি একটু যেতে চাই শোয়েব সাইদের কাছে। শোয়েব সাইদ, আশা করছি আপনি প্রস্তুত আছেন। আমরা 10টি প্রশ্ন করব আপনাকে। এই 10টি প্রশ্ন একেবারে এক কথায় উত্তর হবে, কোনো লম্বা বর্ণনা হবে না। আশা করছি আপনার প্রশ্নের উত্তরগুলো আমরা যথাযথভাবে পাবো। আপনি রেডি আছেন? জি জি। ওকে, প্রথমে খেলা দিয়ে শুরু করি। আপনি কি ব্রাজিল নাকি আর্জেন্টিনা, কোন দলকে পছন্দ করেন? জি, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? একটু আবার বলবেন। আর্জেন্টিনা। বার্সেলোনা নাকি রিয়াল মাদ্রিদ? হ্যালো, বার্সেলোনা নাকি রিয়াল মাদ্রিদ? জি, বার্সেলোনা। কেন বার্সেলোনা? মেসি আছে তাই নাকি অন্য কোনো কারণ আছে? হ্যালো, হ্যাঁ, আমার প্রিয় বার্সেলোনা। যে মেসি আছে সেজন্য কি বার্সেলোনা, নাকি আসলে ক্লাব হিসেবে বার্সেলোনা? হ্যাঁ, আমার আর্জেন্টিনার সেই আলোকিত তারকা মেসির কারণে আমি এই দলটাকে সাপোর্ট করি। আপনি কবিতা লিখেন, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যান। আমি যদি আপনার কাছে জানতে চাই, বাংলাদেশের 3 জন জনপ্রিয় অভিনেতা কিংবা অভিনেত্রীর নাম বলেন, যে কোনো 3 জন। অভিনেতাও হতে পারে, অভিনেত্রী হতে পারে। আনোয়ার হোসেন, শাবানা, রাজ্জাক। ধরেন আপনার খুবই পছন্দের অভিনেত্রী শাবানা, আপনি এখনই যেটা বলছিলেন, একদিন আপনার সুযোগ এলো, আপনি শাবানার সাথে একটি ডিনারে যেতে পারবেন, আবার ঠিক সময়ে আপনার ওয়াইফের কিন্তু আপনাদের বিবাহ বার্ষিকী।
এদিকে বিবাহ বার্ষিকীর জি, অনুষ্ঠান, ওইদিকে শাবানার সাথে সাক্ষাৎকার, কোনটিতে যাবে? আমি অবশ্যই শাবানার সাথে যাব, কারণ বিবাহ বার্ষিকী আমি পরের বার করতে পারবো। ওকে, আপনার কাছে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে চুল হারানোর বেদনা নাকি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে, আপনার কাছে যেটি প্রশ্ন সেটি হচ্ছে বিয়ের পরে স্বাধীনতা হারানোর বেদনা নাকি মাথায় চুল হারানোর বেদনা, কোনটি সবচেয়ে বেশি কষ্ট? না, বিয়ের পর যে কিছু স্বাধীনতা হারিয়েছি এটাই আমার কাছে বড়। মাথার চুলকে আমি কখনো গুরুত্ব দিইনি। আমার দেহটা আছে, এটাই আমি সৃষ্টিকর্তার কাছে। রামুর কিংবা কক্সবাজার জেলার ইরফান ভাই, অনেকেই জানে সাংবাদিক শোয়েব খুবই সৎ একজন সাংবাদিক, কিন্তু আজকে আমরা জানতে চাই সাংবাদিক হ্যাঁ, শোয়েবের দুটি বদ অভ্যাস। জি, একটু আবার বলবেন? আপনি খুব সৎ একজন সাংবাদিক হিসাবে মানুষজন আপনাকে জানে, কিন্তু আপনার দুটি বদ জি, অভ্যাসের কথা বলুন, যেটা কেউ জানে না। হ্যাঁ, ইরফান ভাই, আর একটু আবার বলবেন? আপনি একজন সৎ সাংবাদিক হিসাবে কক্সবাজারের মানুষ জানে, কিন্তু আপনার দুটি বদ অভ্যাসের কথা বলুন যেগুলো কোনো মানুষ জানে না। একটু আবার বলবেন? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি একজন ভালো সাংবাদিক জি, হিসাবে সকল মানুষ জানে, কিন্তু আপনার কাছে জানার জি, বিষয় হলো আপনার এমন দুটি বদ অভ্যাস যেটা কেউ জানে না, শুধু আপনি জানেন। জি, এরকম একটু বদ অভ্যাস বলতে হবে, এই তো? জি জি, দুটি বদ অভ্যাস। জি, হ্যাঁ, আমার দুটি বদ অভ্যাস হচ্ছে, আমি একটু অলস। আমি সময়ের কাজ সময়ে করতে পারি না, অনেকে কথা দিয়ে কথা রাখতে পারি না। এটা আমার সবচেয়ে বেশি বড় বদ অভ্যাস বলে আমি মনে করি। এবং দ্বিতীয় যে বদ অভ্যাসটি রয়েছে, যে আমি অনেককে দ্বিতীয় জি বলেন বলেন। এটা হচ্ছে আমি, হ্যাঁ, দ্বিতীয় বদ অভ্যাসটা হচ্ছে আমি হয়তো কিছুটা অহংকারী টাইপের, যে সবাইকে গুরুত্ব দিতে পারে না। ওকে, ধন্যবাদ। আপনার কাছে আরেকটি প্রশ্ন হচ্ছে একটি প্রতিবেদন করার জন্য তথ্য সংগ্রহ, স্ক্রিপ্ট রাইটিং এবং সাক্ষাৎকার, কোনটি সবচেয়ে কঠিন? হ্যাঁ, হ্যাঁ, একটু আবার বলতে হবে। একটি প্রতিবেদন করার জন্য ইরফান ভাই, তথ্য সংগ্রহ, হ্যাঁ, স্ক্রিপ্ট রাইটিং এবং জি, সাক্ষাৎকার, কোনটি সবচেয়ে কঠিন? একটি প্রতিবেদন করার জন্য সাক্ষাৎকার, এবং আরেকটি বললেন কি? স্ক্রিপ্ট রাইটিং, এরপর হচ্ছে তথ্য সংগ্রহ, কোনটি কঠিন? হ্যাঁ, স্ক্রিপ্ট রাইটিং, তথ্য সংগ্রহ আর প্রতিবেদন লেখা। এখানে সবচেয়ে কঠিন হচ্ছে এই তথ্যগুলো সংগ্রহ করা। তথ্য সংগ্রহ করাটা কঠিন মনে হয় আপনার কাছে। আচ্ছা, আরেকটা জি, বিষয় হচ্ছে বাংলাদেশে অনেক সাংবাদিক আছে যারা সাংবাদিকতা করছে, আপনি চ্যানেল জানেন, কোন সাংবাদিককে দেখে আপনার মনে হয় ইস আমি যদি ওর মতো হইতে পারতাম? হ্যাঁ, আসলে এরকম অনেক সাংবাদিকই রয়েছেন, তবে আমার অনুকরণীয় সাংবাদিকদের মধ্যে এখানে বর্তমান সময়ের যে সাংবাদিকরা রয়েছে তাদের মধ্যে আহ, আমি যে প্রথম আলোর মতিউর রহমান, আমি তাকে শ্রদ্ধা করি এবং অনুকরণ করতে চাই। উনি যে প্রচার বিমুখ এবং পেছনে থেকে যে সংবাদকে এই, প্রতিষ্ঠিত করার জন্য কাজ করেন, এটাকে আমি সবসময় এ, সাদরে গ্রহণ করি। জি এবং আমি ধন্যবাদ। মনে করি সাংবাদিকতাকে এগিয়ে নিতে হলে নিজেকে পিছনে রেখে ভূমিকা রাখতে হবে। আমরা সবাই ওকে, সামনে থাকার চেষ্টা করি, এই জন্য আমরা পিছিয়ে থাকি। জি, সাংবাদিকতায় সততা নাকি দক্ষতা, কোনটি বেশি প্রয়োজন? সাংবাদিকতায় সবচেয়ে যেটি প্রয়োজন সেটি হচ্ছে দক্ষতা। এরপর সততা আপনাকে অবশ্যই থাকতে হবে। তবে দক্ষতা ছাড়া, আপনি সততা কম থাকলেও আপনি সাংবাদিকতা করতে পারবেন, সাংবাদিক হচ্ছে অহরহ, কিন্তু দক্ষতা ছাড়া আপনি কখনো সাংবাদিক হতে পারবেন না। এই জন্য সাংবাদিক হতে হলে আপনাকে অবশ্যই দক্ষ হতে হবে। জি,
শেষ প্রশ্ন, আপনার বাসায় আপনি আর ভাবি ঝগড়া হলো, কথা হলো, কেউ কথা বলবেন না, যাই কিছু হয়ে যাক, দুনিয়া উল্টে যাক, আমরা একজনের সাথে আরেকজন কথা বলবো না, কিন্তু হঠাৎ একটি চোর ঢুকে রুম থেকে সবকিছু নিয়ে যাচ্ছে, আপনি আগে কথা বলবেন নাকি ভাবি আগে কথা বলবেন? না, এক্ষেত্রে আমি অবশ্যই আগে বলবো। আমি সবসময় ছোট হতে পছন্দ করি এবং আমি সেটা করি। জি, সোহেব এবং সাইদ, আপনাকে এটা অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকে আপনাকেও অনেক ধন্যবাদ। আমরা ধন্যবাদ ইরফান ভাই। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার 1 মিনিট কথা শুনবো, আপনি আমাদের সাথে সংযুক্ত থাকুন। আমরা এখন একটু কুইক 10 প্রশ্নগুলো নিতে চাই আমাদের আরেকজন অতিথি ইমরুল কায়েসের কাছে। যে ইমরুল কায়েস, আপনাকে স্বাগত জানাচ্ছি কুইক 10 পর্বে। আশা করছি আপনি প্রস্তুত আছেন। জি। ওকে, আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন, সেটি হচ্ছে, আপনার অনেক সুঠাম এবং সুন্দর দেহের কারণে আপনি অনেক মানুষ কিন্তু আপনাকে পছন্দ করে, ঈর্ষা করে। কখনো কি এই সুন্দর ফিগারের কারণে কখনো কি মডেলিং কিংবা অভিনয়ের কোনো প্রস্তাব পেয়েছেন? না, আমি মডেলিং এর অভিনয়ের একবার প্রস্তাব পেয়েছিলাম, সেটিও সামান্য 1 মিনিটের জন্য। তবে আমি খুব হাসি মনে এবং স্বেচ্ছায় সেটি রিফিউজ করেছি। সেটি হলো যে কি, মৌসুমীকে, নায়িকা মৌসুমীকে একটি এয়ারপোর্টে রিসিভ করার একটি প্রস্তাব, তবে আমি সেই প্রস্তাবটি রিফিউজ করে দিয়েছি। ওকে, যদি কখনো প্রস্তাব পান, নায়িকা হিসেবে কাকে চান? বাংলাদেশের না দেশের বাইরে? যে কোনো দেশের। ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনা কাইফকে আপনি নায়িকা হিসেবে পেতে চান। জি, আপনার কাছে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে, রিপোর্টিং নাকি লাইভ অনুষ্ঠানের হোস্টিং, কোনটি আপনার কাছে সবচেয়ে মজা লাগে? অবশ্যই রিপোর্টিং। রিপোর্টিংটা আপনার কাছে সবচেয়ে মজা লাগে। আমি এখন তিনটি ক্যাটাগরির কথা বলবো, আপনি কক্সবাজারের বেছে বেছে 3 ক্যাটাগরির 3 জন সাংবাদিকের নাম বলবেন। প্রথম বিষয় হচ্ছে, ভালো প্রেজেন্টেশন দেয়, তথ্যবহুল প্রতিবেদক। কামরুল ইসলাম মিন্টু, প্রেজেন্টেশন ভালো। তথ্যবহুল প্রতিবেদক। তথ্যবহুল প্রতিবেদক হলো তোফায়েল আহমেদ, কালের কণ্ঠে। সাহসী এবং প্রতিবাদী প্রতিবেদক। সাহসী এবং প্রতিবাদী প্রতিবেদক নোপা আলম, চ্যানেল 24। নোপা আলম, চ্যানেল 24। ধন্যবাদ। আপনাকে হঠাৎ কালকে বলা হলো, ধরুন আপনাকে হঠাৎ কালকে বলা হলো আপনি কালকে থেকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হলেন, প্রথম আপনি কোন কাজটি করবেন? প্রথমেই বললো আমি রিজাইন লেটার দেব। আচ্ছা, আগামী 20 বছর পর আপনার সন্তানরা যখন বড় হবে, তখন তারা কি সাংবাদিক কায়েসের সন্তান হিসেবে বড় হবে নাকি রাজনীতিবিদ কিংবা সমাজসেবক কায়েসের সন্তান হিসেবে বড় হবে? এখন দুটাই আমার রক্তের মধ্যে আছে, বুঝছেন, রাজনীতি এবং সাংবাদিকতা। এখন আল্লাহ কোনটা কপালের মধ্যে রাখছে সেটা তো এখনো জানি না, তবে এখনো পর্যন্ত সাংবাদিক পরিচয়ে আছি। হয়তো এখনো পর্যন্ত যেটাতে আছে, আমার সন্তানরা সেই পরিচয়ে বড় হচ্ছে। ভবিষ্যতে আল্লাহ কি কপালে রেখেছে সেটা ভবিষ্যতে বলা যাবে। ওকে, আরেকটা বিষয় হচ্ছে, আমরা জানি আপনি রোহিঙ্গা ক্যাম্পে যখন প্রিয়াঙ্কা চোপড়া এসেছিল, আপনি ওনার সাথে সময় কাটানোর সুযোগ হয়েছিল, দীর্ঘদিন যতদিন ছিল আপনি সাথে ছিলেন। আজকে জানার বিষয় হচ্ছে, প্রিয়াঙ্কা চোপড়া এত বড় স্টার, সে অনেক ভালো মানের একজন স্টার, সে স্টার হওয়ার পিছনে নিশ্চয়ই অনেক ভালো গুণ কিন্তু তার আছে। আপনি এত কাছে থেকে কোন 2টি গুণ দেখেছেন যে কারণে মনে হয় প্রিয়াঙ্কা চোপড়া আসলে অনেক বড় একজন স্টার? ও খুবই মানবিক। আমি প্রিয়াঙ্কা চোপড়া যেহেতু বিশ্ব সুন্দরী, তার সাথে ছবি তোলারও আমার একটি সৌভাগ্য হয়েছিল এবং তার কাছে যাওয়ার ইয়ে ছিল। তো তার যেটি আমি দেখেছি সেটি হলো যে সে খুবই মানবিক। এই রোহিঙ্গা ক্যাম্পে যে কাদা মাখা তাদের রোহিঙ্গা বাচ্চাদের সে কোলে নিচ্ছে, পাহাড়ের মধ্যে উঠছে, তাদের সাথে কথা বলছে, তাদের ঘুরে যাচ্ছে, সেটি আসলে আমি খুব মুগ্ধ হয়েছে। এবং সে খুবই পরিশ্রমী, সে পরিশ্রম করে একবারে কন্টিনিউয়াস এক রোহিঙ্গা ক্যাম্প থেকে আরেক রোহিঙ্গা ক্যাম্পে যাওয়া, তাদের বাসায় পৌঁছানো, এই জিনিসটি আসলে খুবই মানে চমৎকার। তাদের এই গুণ, তার এই গুণ। আমরা যারা আছি, আমাদের মতো যারা আছে, আমাদের চেয়ে কিন্তু আপনার ফিগারটা, আপনার উচ্চতা আমাদের চেয়ে অনেকাংশে অনেক বেশি, এবং কক্সবাজারের সবাই জানে। এই বিশাল উচ্চতা হওয়ার কারণে 2টি উপকারিতার কথা বলেন, যে না, আমি লম্বা হওয়ার কারণে এই 2টি উপকার আমার হয়েছে। লম্বা হওয়ার কারণে প্রথম উপকার হলো যে কি, ঘটনা ঘটছে এটা আমি সবার আগে দেখতে পাই পিছনে থাকলেও।
ওটা একটু আমার খুব উপকারে দেয়। আর দ্বিতীয়টি হলো যে কি একটা নিউজের যদি আমি ভিডিও নিতে যাই, সেক্ষেত্রে অনেকের হয়তো দৌড়ে উপর দিয়ে ক্যামেরা, ট্রাইপড এইসব ইউজ করতে হয়। আমার ওই জিনিসটা আমি অ্যাডভান্টেজ পাই, সেটি একটি বিষয়। আরেকটা হলো যে কি মোটামুটি হাইটের কারণে বা ফিগারের কারণে মানুষজন বুঝতে পারে যে না, এটা আমি। খুবই দারুণ উত্তর। আমরা যদি ঠিক তার বিপরীত সাইডটা জানতে চাই, দুটি উপকারিতা, যেটা আপনার মনে হয় যে না এত বড় লম্বা হওয়া অপকারিতা হলো যে কি যখন আমি ক্যামেরার ফ্রেমে দাঁড়াই, তখন আমার ক্যামেরা পার্সন থেকে ফ্রেমটা কন্ট্রোল করা খুব সমস্যা হয়ে যায়। কারণ আমার ক্যামেরা পার্সন আমার মতো হাইট না, সে আমার চেয়ে ছোট হাইট, তার এই ফ্রেমটা কন্ট্রোল করার সমস্যা হয়ে যায়। আরেকটা সমস্যা হলো যে কি আমার পেছনে যারা থাকে হয়তো তারা সামনের জিনিসটা দেখতে পায় না, এটা তাদের জন্য ক্ষতি হয়। আমি চাই না যে কি আমার কারণে কারো কোনো ধরনের সংবাদ সংগ্রহ যে কোনো তাদের সমস্যার মধ্যে পড়ে। সারাদিন আঞ্চলিক ভাষায় কথা বলার পর যখন টিভির সামনে কথা বলতে হয় শুদ্ধ ভাষায়, সেটি সবচেয়ে কঠিন, নাকি ভাবে যখন রাগ করে সেই রাগ ভাঙানো কঠিন? না, আমি মোটামুটি সাধু ভাষায় কথা বলে অভ্যস্ত। আমার বাসার সবার সাথে সাধু ভাষায় কথা বলি, এবং সাধু ভাষা এবং আঞ্চলিক ভাষা এটার মধ্যে আমার আসলে কোনো ধরনের সমস্যা হয় না। ছোটবেলা থেকে আসলে আমার বাবা মার সাথে এখনো পর্যন্ত আমরা সাধু ভাষায় কথা বলি, যদিও বন্ধু বান্ধবের সাথে আঞ্চলিক ভাষায় কথা বলি, তবে ঘরের মধ্যে আমরা এই সাধু ভাষা বলতেই আমরা অভ্যস্ত। ওকে, তাহলে আমরা শেষের দিকে ধরে নিতে পারি টুইন বেবির বাবা হওয়া কি সবচেয়ে বেশি সারপ্রাইজ ছিল, নাকি প্রিয়াঙ্কা চোপড়ার সাথে সাক্ষাৎকার, কোনটি অবশ্যই অবশ্যই আমার টুইন বেবি, মানে এদের সাথে তুলনা তো আসলে কোনো কিছু হয় না পৃথিবীতে। এদের সাথে তুলনা আমার টুইন বেবির বা আমার ছেলে মেয়ের সাথে তুলনা পৃথিবীর অন্য কিছুর সাথে কখনোই হয় না। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের 10টি প্রশ্ন ছিল, অনেক কঠিন প্রশ্ন, সহজভাবে উত্তর দেওয়ার মতো মানুষ আপনি, এবং আমরা সেটি দেখেছি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে যারা তরুণ সাংবাদিক আছে, যারা কাজ করছে, তাদের উদ্দেশ্যে আসলে আপনার কি বলার আছে? আসলে আমি একটু বলতে চাই, সেটি হলো যে কি এখন যে ঘটনা বাংলাদেশের সবচেয়ে আলোচিত ঘটনাটি কক্সবাজারের, তাই না? এই ঘটনা নিয়ে আমাদের কক্সবাজারে অসংখ্য সাংবাদিক, এই সাংবাদিকতা করতে গিয়ে নতুন ধরেন আমি এই চ্যানেলে এটা দিল বা এই অনলাইনে এটা দিল বা এই পত্রিকা এটা দিল, আমি নতুন কিছু দিব। এই নতুন কিছু দেওয়ার প্রতিযোগিতার মধ্যে যে আমরা সত্যটাকে বিকৃত করে ফেলছি। এই বিকৃত সংবাদ পরিবেশন করতে গিয়ে এই যে ঘটনা সিনহা হত্যাকাণ্ডের যে বিচার, সেটাকেও আমরা হয়তো বাধাগ্রস্ত করতে পারি আমাদের বিকৃত সংবাদের কারণে বা মিথ্যা সংবাদের কারণে। এই সংবাদগুলি আসলে আমাদের একটু ভেবে চিন্তে করা দরকার। আমি একটি ঘটনা উল্লেখ করবো, এটা হলো যে কি মেজর সিনহাকে 7টি গুলি করা হয়েছে, 6টি গুলি করা হয়েছে। মানে একটি বিশাল এক অবস্থা সারা দেশের মধ্যে। টেলিভিশন, অনলাইন, বাংলাদেশের লিডিং যে পত্রিকাগুলো আছে বা লিডিং যে টেলিভিশন গুলো আছে, তারা রিপোর্ট করে বসে থাকলো যে কি 7টা গুলি করা হয়েছে বা 6টা গুলি করা হয়েছে। কিন্তু আসলে কয়টা গুলি করা হয়েছে সেটি তো ময়না তদন্তে জানা যাবে, তাই না? ময়না তদন্ত রিপোর্ট আসার আগে আমি যদি বলে ফেলি যে কি 6টা গুলি করা হয়েছে, কিন্তু ময়না তদন্তের দেখা যাচ্ছে কি 3টা গুলি বা 4টা গুলি, বুঝছেন? তো এই জিনিসটা তো আসলে বিভ্রান্ত হয়ে যায়। এখানে আসামি পক্ষ যারা আছে সেটি তো তারা তো এই জিনিসগুলোকে তারা ইউজ করতে চাইবে, তারা এই যাতে তাদের সাজা না হয় বা তারা যাতে মুক্ত হয়ে যায়। সুতরাং আমাদের এই বিষয়টি আসলে খুবই সেন্সিটিভ বিষয়। এই বিষয়টিতে আগ বাড়িয়ে বা প্রতিযোগিতা করার জন্য সংবাদ পরিবেশন না করে সত্য ঘটনাটি প্রকাশ করতে হবে। আর এই ঘটনা যেহেতু একটু বিচারাধীন বিষয় এবং সরকারি ভাবে এটি তো আলাদা তদন্ত কমিটি করা হয়েছে, তারাও তদন্ত করছে। এই তদন্ত কমিটি আসলে কি ফাইন্ডিংস পাই, সেই ফাইন্ডিংসটাও আসলে আমাদের দেখার বিষয়। আমরা যাতে অতি উৎসাহী না হয়ে অতি উৎসাহী হয়ে আমরা যদি কোনো সংবাদ পরিবেশন করি, সেটি হয়তো এই সিনহার যে হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়াকে হয়তো বাধাগ্রস্ত করতে পারে। সুতরাং এই ঘটনাটির থেকে আমাদের অবশ্যই সজাগ থাকতে হবে। আর আরেকটি বিষয়, সেটি হলো যে কি আমরা সাংবাদিক, আমাদের অনেক কিছুই শেখার আছে, কিন্তু আমরা যদি একটি জিনিস, সেটি হলো দেশপ্রেম। আপনার যদি দেশপ্রেম নিয়ে সাংবাদিকতা করেন, তাহলে আপনি কখনোই অনৈতিক কাজ করবেন না। দেশপ্রেম নিয়ে যদি আপনি সাংবাদিকতা করেন,
অবশ্যই আপনি কোনো কিছুকে ভয় পাবেন না, আপনি সত্যের পথে থাকবেন। আর দেশপ্রেম নিয়ে যদি আপনি সাংবাদিকতা করেন, আপনাকে কেউ আটকে রাখতে পারবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ব্যস্ততার মাঝে আজকে আমাদের অনুষ্ঠানে আপনি সময় দিয়েছেন। ভালো থাকবেন এবং আমাদের অনুষ্ঠানের জন্য জি ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনারা যে আমাকে আজকে এখানে অতিথি করে এসেছেন, এবং আমাদের শোয়েব ভাই আমার দীর্ঘদিনের সহকর্মী, এখনো আমার সহকর্মী। আমি শোয়েব ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া এতক্ষণ যারা যে আমাদের এই দীর্ঘক্ষণ আলোচনা, প্রায় 1 ঘন্টার ধরে আলোচনা শুনছিলেন, সকল দর্শকদের কে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনারা যারা আয়োজক আজকে আমাদের কথা বলার সুযোগ করে দিয়েছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। শুভরাত্রি। আপনাকে ধন্যবাদ। যে আমরা এবং ইমরুল যে শোয়েব ভাই, আমরা আপনার কাছে আসছি আমরা অনুষ্ঠানের একেবারে আপনাকে শেষ এবং পর্যায়ে। ইমরুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ। জি আচ্ছা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার কাছে জাস্ট 1 মিনিটের একটু কথা শুনতে চাই। সেটা হচ্ছে, আপনি একজন সৎ সাংবাদিক হিসেবে রামুর সবাই বলে এবং কক্সবাজারের অনেকেই জানে, যারা সাংবাদিকতা পেশায় আসছে, একজন সৎ সাংবাদিক হিসেবে আপনি তাদের উদ্দেশ্যে কি পরামর্শ দিবেন? যারা সামনে আসবে তাদেরকে জি, শেষে 2 মিনিটে যদি একটু বলেন। ধন্যবাদ ইরফান ভাই। আসলে যারা সাংবাদিকতায় আসবে তাদের উদ্দেশ্যগুলি, এ পেশায় অসৎ কোনো চিন্তা রাখবেন না, সৎ চিন্তা রাখবেন, মানুষের উপকার করার চিন্তা রাখবেন। ইনশাল্লাহ এই পেশা আপনি দীর্ঘস্থায়ী হবেন, মানুষের সম্মান পাবেন, সর্বোপরি আপনি সুন্দর জীবন যাপনের সুযোগ পাবেন। অসৎ পথে আয় করার চেয়ে সৎ পথে কম আয় করা, সেটার অনেক দাম থাকে, সেটাতে আপনি প্রশান্তি পাবেন। আপনার বৃত্ত, আপনার বাড়ি গাড়ি আপনাকে কখনো আনন্দ দেবে না, আপনাকে সব সম্মান এনে দেবে আপনার সততা। এজন্য সাংবাদিকতা করবেন, আপনি দক্ষতার অর্জনের চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন। আমরা এখন কপি পেস্ট করে সাংবাদিক হওয়ার চেষ্টা করি। অনেকে নিজে বিভিন্ন অপরাধ কর্ম বা প্রভাবশালীর কবল থেকে রক্ষায় সাংবাদিকতাকে বেছে নেন, এবং অনেকে নিজেদের ক্ষমতা রক্ষার জন্য, ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আত্মপ্রচারের লক্ষ্যে সংবাদ পেশাকে বেছে নেন। দয়া করে আপনাদের এ ধরনের কোনো উদ্দেশ্য থাকলে আপনার সংবাদ পেশায় আসবেন না। আপনার বিকল্প আয়ের উৎস থাকতে হবে। আপনি সুন্দর মন মানসিকতা নিয়ে সংবাদ পেশায় আসবেন। আপনার এখানে শুধু লেখালেখি ছাড়া, মানুষের উপকার করার চিন্তা ভাবনা ছাড়া অন্য কোনো চিন্তা যেন আপনার মাঝে না থাকে। এই পেশা থেকে আপনি বেশি অর্থবিত্তের মালিক হবেন, এই আশা কখনো করবেন না। সুতরাং যারা সংবাদ পেশায় আসতে চান তাদের জন্য এই পেশা উন্মুক্ত। এখানে আসলে আমরা শুধু চাকরির ক্ষেত্রেও দেখি, সংবাদ পেশায় কিন্তু বিশাল একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে এই পেশার, এই সংবাদ মাধ্যমের গুরুত্ব অনেক বেড়েছে। আপনারা চাইলে সবাই আসতে পারেন, তবে আপনাদের অবশ্যই এক্ষেত্রে দক্ষতা অর্জন করে আসতে হবে। এটাই আমার পরামর্শ। ধন্যবাদ কক্স প্রেজেন্ট ইনস্টিটিউট এবং এ ধরনের সুন্দর আয়োজনে যারা সম্পৃক্ত ছিলেন, সহযোগিতা করেছেন, সবাইকে ধন্যবাদ। আমি ইমরুল ভাই, আমার শ্রদ্ধেয় বড়জন, ওনার সাথে আমাকে এই অনুষ্ঠান আসলে মানায় কিনা জানি না, তবে আমি সাহস পাই, যেহেতু উনি আমার পরিবারের একজন, আমার দৈনিক কক্সবাজার পরিবারের একজন, এই জন্য আমি সাহস করেছি ওনার সামনে আসার। তো ইমরুল ভাই আসলে অনেক ভালো মানুষ, উনি যে কোনো সংবাদকর্মীদের বিপদ আপদে পাশে থাকে। আমিও চেষ্টা করি যদি কোনো সংবাদকর্মী বিপদ আপদে থাকে এগিয়ে আসার জন্য। এবং সংবাদ মাধ্যম নিয়ে আপনাদের এ ধরনের আয়োজন আমাকে মুগ্ধ করেছে। ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের যে কোনো আয়োজনে সার্বিক সহযোগিতা থাকবে, আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ। জি, শোয়েব সাইদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অনেক ব্যস্ততা, নেটওয়ার্কের সমস্যা, সবকিছুর পরেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে আপনাদেরকে একটি বিষয় আসলে বলতে চাই। সেটি হচ্ছে, আমরা এতক্ষণ আমাদের দুজন অতিথির কথা শুনছিলাম, এবং সব কথার শেষ কথা হচ্ছে, একজন তরুণ যদি সাংবাদিকতা পেশায় আসতে চায়, প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আমাদের ইমরুল কায়েস ভাই যেটি বলেছেন, আমাদের নেটওয়ার্কিং স্কিলটা খুবই ভালো হতে হবে, এবং নেটওয়ার্কিং স্কিল ভালো করার পাশাপাশি আমরা যে নেটওয়ার্ক বিল্ড আপ করবো, সেই নেটওয়ার্কটি যাতে অবশ্যই অথেন্টিক পার্সন হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। এবং আমরা আরেকটি বিষয় যেটি জেনেছি সেটি হচ্ছে, কোনো একটি সংবাদ প্রকাশ হওয়ার সাথে সাথে আমরা যাতে প্রতিযোগিতা না করি, একটি সঠিক তথ্যবহুল সংবাদ যাতে আমরা প্রকাশ করতে পারি, সেরকম মন মানসিকতা নিয়ে সাংবাদিকতায় আসার জন্য সকল নবীন সাংবাদিকদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং আজকের অনুষ্ঠানটি আপনারা যারা এতক্ষণ ধরে দেখছিলেন, প্রিয় দর্শক, আপনাদের সবাইকে
ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে কক্স প্রেজেন্টার ইনস্টিটিউটের নিয়মিত আয়োজন প্রতি শুক্রবার রাত 10টায় দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।